দিয়েছেন, এতক্ষণ ধরে অন্যদের রেফারেন্স দিয়েছেন। ডেফিনেটলি আপনি জামাতের সাথে এনসিপি জোটের কথা বলছেন। দেখেন, আমি এখন এই যে পুরো যে আলোচনাটা লাস্ট 16 ইয়ার্স ধরে আমরা হাসিনাকে তোতা পাখির মতো প্রত্যেকদিন বলতে দেখতাম, তার ক্যাবিনেটকে বলতে দেখতাম, তার এমপি মন্ত্রীদেরকে বলতে দেখতাম। এই পুরো আলোচনাটাকে এটা আনডাউটেডলি একটা হিস্ট্রিক্যাল ডিবেট, এই জায়গায় কোনো ডাউট নাই। বাট আমি ওই হিস্ট্রিটাকে নিজে উইটনেস করি নাই। আমরা যতটুকু পেপার পত্রিকায় পড়েছি সেগুলোর ন্যারেশনে আমি একটু ব্রিফ করার চেষ্টা করব, এবং আমি একটা ক্রোনোলজি দেখাবো আপনাকে, যেই ক্রোনোলজি আপনাকে একটা উত্তর দিবে। এখন পরের অংশটা হচ্ছে আপনি উত্তরটা আইদার রিসিভ করবেন, আর আমার জনগণ যারা আমাকে শুনবে তারা রিসিভ করবে কি করবে না, ইটস কমপ্লিটলি দেয়ার ডিসিশন। এখন দেখেন, আমি জাস্ট ক্রোনোলজিটা বলি। দেখেন, আমরা জাস্ট আফটার দি লিবারেশন ওয়ার 71 এর পর আমরা দেখলাম কোলাবোরেশন আইনের কথা, এবং এটা হিস্ট্রি। দালাল আইনে কিভাবে করে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হলো এবং কিভাবে করে রাজাকারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এটা একটা বিগেস্ট ইনসিডেন্ট। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামী অ্যাজ এ পার্টি, আমি কিন্তু জামাতে ইসলামীকে এখানে ডিফেন্ড করতে বসি না, এটা ভেরি ক্লিয়ারলি আমাদের সবার আসলে বোঝা দরকার। আমি আমার দলের পজিশনটা বলবো, বাট একটা ডিফারেন্ট ওয়েতে আমি বলার চেষ্টা করবো। কাজেই যে কোলাবোরেটর আইন, হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা যখন, বিশেষ আদালতটা যখন বসলো, তারা একটা প্রেক্ষিতে, রাষ্ট্রপতি একটা প্রেক্ষিতে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। তাহলে এটার বেসিসটা কি ছিল, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটার বেসিসের উপর অনেকগুলো উত্তর আমরা পাবো। এই বেসিসের উপর দাঁড়ায় আপনি যখন এবার ক্রোনোলজি গুলো দেখি, আমরা ফার্দার ক্রোনোলজি কি, ফার্দার ক্রোনোলজি আমরা দেখলাম 75 ঘটলো। 75 সংগঠিত হওয়ার পর আমরা সিপাহী বিপ্লব পড়া, তার পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে আমরা সর্বদলীয় গণতন্ত্রের একটা বহুল প্রচলিত ব্যবস্থা, যেটা এখন আমরা বাংলাদেশে ওয়েল প্র্যাকটিস, যেটা আমরা দেখলাম। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে বাকশাল থেকে সকল দলকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরায় আনলেন। এবং মজার ব্যাপারটা আপনি খেয়াল করে দেখেন, হিস্ট্রি দেখেন। প্রথমত আমি শেখ মুজিবকে এখানে মানে একটা হিস্ট্রিক পয়েন্টে কিন্তু রাখলাম কোলাবোরেটর আইনের। সেকেন্ড হিস্ট্রিক পয়েন্টে আমি ফ্ল্যাগ পোস্ট করি। সেই ফ্ল্যাগ পোস্টিং হিস্ট্রি পয়েন্ট হচ্ছে 1978 সালের 11ই আগস্ট, যখন গোলাম আজম, তিনি তৎকালীন জামাত ইসলামের আমির ছিলেন, আর আমিরের সেকেন্ড পজিশনে ছিলেন, আই ডোন্ট নো। গোলাম আজম তিনি 1978 সালে, তখন রাষ্ট্র ক্ষমতায় কে ছিলেন? রাষ্ট্র ক্ষমতায় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মানে মানে পুরো মুক্তিযুদ্ধের ন্যারেশনটা আপনি যদি দেখেন, যারা সব থেকে বেশি এই মুক্তিযুদ্ধকে উইটনেস করেছে, এগুলো কিন্তু তারা উইটনেস করতেছে। যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ডিল করছি, তারা কিন্তু এই সিচুয়েশনগুলোকে উইটনেস করছে, এবং এই সিচুয়েশনগুলোতে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে, সিদ্ধান্ত প্রদান করছে। এবং সেই হিস্ট্রি ক্রোনোলজিটা আমি আজকে 2026 সালে এসে বর্ণনা করছি আপনাকে, স্বাধীনতা 54-55 বছর পরে। সেকেন্ড ফ্ল্যাগ পোস্ট করলাম জিয়াউর রহমানের সময়। এবার আসেন থার্ড ফ্ল্যাগ পোস্ট। এরপরে কি হইল? এরপরে তিনি সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সমান অধিকার তিনি প্রদান করলেন। আমাকে একটু বলতে দিতে হবে, একটু সময় দেন, আমি তো সময় কম পাইছি। তিনি তাকে সময় দিলেন, সকল দলকে তারা রাজনীতি করার অধিকার দিলেন। তারপরে প্রেক্ষাপট আসি, তারপরে খুবই সিগনিফিকেন্ট প্রেক্ষাপট। আমরা 85 এর গল্পটা জানি, ইতিহাসটা জানি, স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে করে জামাত ইসলামীর সাথে কাঁধে কাঁধ মিলে সবাই মিলে আন্দোলন করছে, একই ব্যানারের সামনে সবাই মিলে আন্দোলন করছে। এন্ড দেয়ার ওয়াজ নিজামী, দেয়ার ওয়াজ মুজাহিদ, দেয়ার ওয়াজ। আচ্ছা, যেহেতু আমাদের সময় নাই, আমি একটু বলি, আমি জাস্ট কয়েকটা ফ্ল্যাগ পোস্ট বলি। আমি 85 এর ফ্ল্যাগ পোস্টিংটা পাইলেন তো। এবার আসেন 94 এর ফ্ল্যাগ পোস্টিং, সেম গোস টু দ্য আদার, দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি। এখন দেখেন, তারপরে আমরা জামাত ইসলামীর সাথে বিএনপির অলমোস্ট 20 ইয়ার্স এর বড় রিলেশন জানি। এবং এই বুঝে গেছে। আমি একটা লাইন বলি। কাজী দেখেন, এখন ইটস মোর দেন আ পলিটিক্যাল কোশ্চেন। জামাত ইসলামী এখন 78 কনস্টিটিউয়েন্সি, যদি আমাদের গুলো বাদ দেই, অলমোস্ট 62-63 কনস্টিটিউয়েন্সি নিয়ে বাংলাদেশের বিভিন্ন বড় একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছে। কাজেই আমাদেরকে এটার কনসিকুয়েন্সেস হিস্ট্রিক্যাল পোস্টিং এর মাধ্যমে তাদের কাছ থেকে জবাব খুঁজে খুঁজে আমাদেরকে এই জায়গাটাতে আসতে হবে। আমি কেন জোট করলাম? কাজেই আমি এই কারণে জোট করলাম, বিকজ এটা আমাদের কাছে এই যে এতগুলো ক্রোনোলজি, আমি যখন শেখ মুজিবুর রহমানকে যখন দেখি, এটা একটা স্যাটেল ইস্যু হিসেবে ডিল করতে, আমি যখন জিয়াউর রহমানকে দেখি এটাকে স্যাটেল ইস্যু হিসেবে ডিল করতে, আমি যখন বেগম খালেদা জিয়াকে দেখি তাদেরকে ক্যাবিনেটে নিয়ে আসতে, আমি যখন তারেক রহমানকে দেখি শফিকুর রহমানের বাসায় গিয়ে নির্বাচনের পর তার সাথে একটা সুন্দর মানে মেলামেশা করতে, সেই জায়গাটাতে আমি মেলামেশা করলে কেন আমি খারাপ হয়ে যাব? এই প্রশ্নের উত্তরটা না
আমিও আপনার মতন করে বিভিন্ন টকশোতে গিয়ে খুঁজে বেড়াই। আনফরচুনেটলি এই পলিটিক্যাল আমাদের একেবারেই সময় নেই, কিন্তু আপনি যে ঘটনার যে সময় রেফারেন্স গুলো দিলেন সেই সময় রেফারেন্সের সাথে আপনাদের জামাত জোটে অধীনে যে নতুন একটি দল জামাত জোটের অধীনে যে নির্বাচন করা কোনোভাবে মেলে না। আর আপনারা সেই দল যে দল নয়া বন্দোবস্তের কথা বারবার বলেছেন, কিন্তু রেফারেন্স হিসেবে আপনারা অন্যদেরকে সামনে আনছেন না। তাহলে একটু বলি, কোনো কিছুকে আমরা লিভ করি নাই। নয়া বন্দোবস্তের প্যারামিটার আছে জামাতের সাথে গেলে নয়া বন্দোবস্ত ভেস্তে যায়, এটাও আপনি প্রুফ করতে পারবেন না। এটা প্রুফ করছেন আপনি না, আমি বলছি সেই ট্রেন্ডটাকে অন্যরা করেছে মানে না না, ইউ ক্যান ডিবেট উইথ মি। আপনি আমাকে বুঝায় দেন যে জামাত ইসলামীর সাথে গেলে ঠিক কি কারণে আমার নয় বন্ধুত্বটা বেঁচে যাবে, যেখানে কারণ না না, আপনি কথা শেষ করতে দিতে হবে তাহসিন। হ্যাঁ বলেন, কোনো সমস্যা। আমি আপনাকে এই কথাটাই বলেছি, আপনি অন্যদেরকে অনুসরণ করে কথা বলেন। আমি রেফারেন্স কেন দিচ্ছি? আমি আপনাকে বলেছি আপনি উত্তর খুঁজে নিবেন, আমি উত্তর আপনাকে দিব না। এবং আমার জনগণ যারা শুনছে তারা উত্তর খুঁজে নিবে, আমি তো আমার মতো করে উত্তর দিব না। আপনাদের দল আওয়ামী লীগের সাথে আজকে থেকে 10 বছর পর জোট করবে কিনা? আমাদের দল হ্যাঁ আওয়ামী লীগের সাথে 10 বছর পর জোট করবে কিনা? আজকের প্রেক্ষাপটে তো আমি অবশ্যই বলবো জোট করবে না। এখন আগামী 10 বছর, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, 10 বছর পর আওয়ামী লীগ কেমন হবে? আপনি আমাকে একটু ব্রিফ করে দেখান, কেমন আওয়ামী লীগ হবে আমাকে বলেন। সেটা আমি জানি না, আপনি পরিবর্তন কি? হাউ উড আই নো? দেখেন আপনি উত্তরটা জানেন না, কিন্তু আপনি এমন একটা প্রশ্ন করছেন যে উত্তর না, কিন্তু অপরাধ যা করেছে সেটা তো বদলে যাবে না। না যাবে না, তাহলে আমি জোট করব না। জামাত যে অপরাধ করেছে সেটাও বদলে যাবে না, তার মানে আমি জোট করব না। আমি উত্তর সেটাই দিয়েছি, শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে শুনতে চাই যে আসলে আমাদের এই প্রজন্মে যারা রাজনীতিবিদ তারা আসলে কি মুক্তিযুদ্ধকে কতটুকু আসলে বুঝে? কারণ আজকে 25শে মার্চ 1971 এই দিনটায় আমরা একটু এই কথাটা বুঝতেই চাই যে কতটুকু আসলে তারা বুঝতে চায় যে স্বাধীন বাংলাদেশের জন্য মানুষের ত্যাগ কিরকম ছিল। শেষ করব। মুক্তিযুদ্ধ তো একটা জাতীয় যুদ্ধ, এই জাতীয় যুদ্ধ তো পরম্পরায় চলতে থাকে, এটা তো মানুষের মধ্যে থাকে, প্রবাহিত হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মুক্তিযুদ্ধ তো স্লোগান না, মুক্তিযুদ্ধ কোনো ভাষণও না, মুক্তিযুদ্ধ কোনো মুক্তিযুদ্ধটা হচ্ছে কি একটা জাতির জীবনে তার স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, খালি একটা স্বাধীনতা না, খালি একটা ভৌগোলিক স্বাধীনতা, একটা রাষ্ট্র পেয়েছেন, এটা তো মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল না। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের সূচনা কেন হলো? যদি 71 সালে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দিয়ে দিত, মুক্তিযুদ্ধ হতো না, কিন্তু এটা দেওয়া হয়নি। অর্থাৎ মানুষের যে নাগরিকরা যে ম্যান্ডেট দিল, সে ম্যান্ডেটের প্রতি অসম্মান করা হয়েছে, গণতন্ত্র ছিল নানা কারণে। তারপরে এরকম রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার সহ যত ধরনের মানুষের অধিকার আছে সেগুলোর জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং এই অধিকারগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি সকলের জীবনে, খালি কয়েকটা ব্যবসায়ীর জীবনে না, মানে ওই কি বলে বা কতগুলো মুক্তিযুদ্ধ বেসাতি যারা করে তাদের জীবনে না, সকলের জীবনে যাতে আমরা মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে অর্থবহ করতে পারি, তাহলে তরুণরা অবশ্যই ইয়ে করে। কিন্তু খালি যদি আমরা স্লোগান দিতে থাকি, আর যদি খালি দুঃখের কথা, কষ্টের কথা, বেদনার কথা এগুলো যদি বলতে থাকি, শোকের কথা, তাহলে মূল স্পিরিটটাকে যদি আমরা না ধারণ করে কথা বলি। আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের মানে চ্যাম্পিয়ন, তারা কি করেছে? মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। একেবারেই সময় নেই। ধন্যবাদ আপনাকে। আমি আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সকলেই কিন্তু এটা যে এখন আসলে আপনার কাছে কি মনে হয় যে এই কথাটা অনেক শুনে যে আওয়ামী লীগ এত বেশি 71 নিয়ে রাজনীতি করেছে, এখন তাহলে কি তার পরিণতি এটাই হবে যে এই প্রজন্ম 71 নিয়ে ভাববে না, 71-এর কাদের কি ত্যাগ ছিল, তার সেই মূল স্পিরিটটা কি ছিল 71 সেটা নিয়ে ভাববে না? ব্যাপারটা কিরকম হবে কিনা? 71-এর স্পিরিট যা ছিল সেই স্পিরিটের জায়গাটিকে যদি ঠিক মতো ব্যাখ্যা করা হয় এবং মানুষের কাছে ঠিক মতো তুলে ধরা হয়, তাহলে যা ভালো যা মন্দ সেটা বেছে নেওয়ার ক্ষমতা জনগণের আছে। যখন আপনি কোনো একটি জনযুদ্ধের সকল কৃতিত্ব একাই নিতে চাইবেন, তখন যা হবার সেটাই ঘটবে। তবে একটি জায়গায় আমি শুধু বিরোধিতা করি তাহসিনের সাথে, সেটা হচ্ছে যে ইলেকশনের এই অল্প কিছুদিন আগেও এনসিপি জামাতের বিরুদ্ধে সরাসরি বক্তৃতা দিয়েছে, তাদের বড় নেতারা যারা ইলেকশন করেছেন এরকম নেতারা। একজন নেতাকে আমি বলতে শুনেছি জামাত ইসলাম কোনো দল নাকি, আরেকজন বলেছেন গণহত্যার দায় যদি কারো থাকে তাহলে জামাতেরও আছে, বিচার করতে হবে। তো সেই কথাগুলি বলার পরেই যখন তারা আবার জামাতের সঙ্গে জোটে গিয়েছেন, তখনই প্রশ্নটা উঠেছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমি শুরু থেকে এই কথাটাই বলছি যে ইতিহাস বলেন আর রাজনীতি বলেন, যখন সেটা শুধুমাত্র সুবিধার জন্য চলতে থাকে, যে আমাকে পদ পেতে হবে, আমাকে সংসদে আসন পেতে হবে, আমাকে জিততে হবে, অথবা আমাকে ক্ষমতা পেতে হবে, এই সব কারণে যখন আমরা ইতিহাসকে কিংবা রাজনীতিকে ব্যবহার করি, তখন দুটো জায়গায় নষ্ট হয়। ইতিহাসও ইতিহাসের জায়গায় থাকে না, রাজনীতিও রাজনীতির জায়গায় থাকে না। কারণ রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি সততা, আর সততা থাকলেই তারা ইতিহাসকে সৎভাবে দেখবেন। শুধু টাকা পয়সা চুরি করা না করাই কিন্তু সততার ব্যাপার না, এই যে ইতিহাসকে বিকৃত করা এটাও সততার ব্যাপার, এবং কারো প্রাক প্রকৃতিত্ব না দেওয়া সেটাও সততার
ব্যাপার, রাষ্ট্রীয় না, ব্যক্তিগত সততার অপরাধ, ব্যাপার। এটা না, একটা না, মানে এটাও একটা অমার্জনীয় সততার বিষয় অপরাধ। এবং হ্যাঁ। রাষ্ট্রীয় পুরস্কারগুলি নিজের দলের লোক বেছে বেছে দেওয়া, সেটাও তো একটা শেষ অসততা। করে দিতে হবে। এরকম আব্দুল অসততা তুষার, যখন আপনাকে, একটা জাতি রাষ্ট্রে চলতে থাকে, তখন যা কিছু সত্য এবং যা কিছু মিথ্যা সবকিছু নিয়েই মানুষের মনে সন্দেহ তৈরি হয়, এবং এত সন্দেহগ্রস্ততার মধ্যে মূল যে ক্ষতিগ্রস্ত জায়গাটি সেটি হয় সাধারণ জনগণ, কারণ তারা সঠিক তথ্য কিংবা সঠিক ইতিহাস জানা আমার মনে হয় যে আমরা যেমন আজকের ইতিহাস অনুষ্ঠানে কে আমাদের যে আসলে যেরকম যেটা ভাবে করা দেখেছি উচিত, জেনেছি, এই অনুষ্ঠান শেষ করার আগে সেটি হচ্ছে এই 25শে মার্চ শুধু নয়, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যত মানুষ প্রাণ দিয়েছেন এবং অনেক মানুষ প্রাণ দিয়েছেন তারা জানে নাই যে কেন তাদেরকে হত্যা করা হচ্ছে। ঘুমন্ত অবস্থায় ঢাকা শহরে রিকশাওয়ালাদের উপর গুলি চালানো হয়েছে, ছাত্রদেরকে তার বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে হত্যা করা হয়েছে, জিসি দেবের মতো একজন মানবতাবাদী মানুষকে হত্যা করা হয়েছে, উনি জানতেন না যে কেন তাকে হত্যা করা হয়েছে। আমাদের শেষ করে দিতে হবে এই গণহত্যা দিবস, আজকের এই গণহত্যা দিবসের শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমার রফিকুল খান, সোহেল, আব্দুল তুষার, তাহসিন, রিয়াজ তিনজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক।